মায়ের ভালোবাসা অসীম, কিন্তু সেই ভালোবাসার প্রতিদানে যখন জোটে শুধুই চরম অবহেলা আর অপমান, তখন একজন মায়ের হৃদয় কতটা ক্ষতবিক্ষত হতে পারে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেন না। নিজের রক্ত জল করে যে সন্তানদের বড় করে তোলা হয়, তারাই একদিন স্বার্থের বশবর্তী হয়ে জন্মদাত্রীকে পথের কাঁটা ভাবতে শুরু করে। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। একজন মা যখন নিজের আত্মসম্মান রক্ষার্থে ঘুরে দাঁড়ান, তখন তা সমাজের জন্য এক বিরাট দৃষ্টান্ত হয়ে ওঠে। আজ আপনাদের শোনাব পশ্চিমবঙ্গের কলকাতার এমনই এক বাস্তব কাহিনী। হুগলি নদী থেকে কিছুটা দূরেই অবস্থিত এক বিশাল বাড়ি, যার চার দেওয়ালের আড়ালে চাপা পড়েছিল এক অভাগী মায়ের দীর্ঘশ্বাস, যিনি নিজের সম্পূর্ণ জীবন সন্তানদের সুখের জন্য উৎসর্গ করেও শেষে শুধু গঞ্জনাই পেয়েছিলেন। ওই বড় বাড়িটির মালিক ছিলেন ৭০ বছর বয়সী কল্যাণী দেবী। তার স্বভাব ছিল শান্ত, চোখে পুরু চশমা এবং হাঁটার ভরসা ছিল একটি কাঠের লাঠি। তার প্রয়াত স্বামী স্বর্গীয় ভবতোষ ব্যানার্জি সরকারি দপ্তরে কাজ করতেন এবং তিল তিল করে অর্থ সঞ্চয় করে এই গৃহ নির্মাণ করেছিলেন। শুধু তাই নয়, কল্যাণী দেবীও নিজের হাতের সেলাইয়ের কাজ করে এবং নিজের গহনা বিক্রি করে এই সংসারের আর্থিক বুনিয়াদ শক্ত করেছিলেন। স্বামী স্ত্রী উভয়েরই একান্ত বাসনা ছিল যে জীবনের গোধূলি লগ্নে এই গৃহটিই তাদের আশ্রয়ের জায়গা হবে এবং সন্তানেরা তাদের ছায়া সঙ্গী হয়ে থাকবে। কল্যাণী দেবীর দুই সন্তান, জ্যেষ্ঠ পুত্রের নাম প্রকাশ এবং কনিষ্ঠ পুত্র সুমন। পেশায় প্রকাশ ছিল একটি ব্যাংকের কেরানি এবং সুমন চাকরি করত এক প্রাইভেট সংস্থায়। উভয়েরই বিবাহ সম্পন্ন হয়েছিল। প্রকাশের বউ রূপা এবং সুমনের বউ নেহা একই বাড়িতে বসবাস করলেও তাদের মধ্যে মানসিক ব্যবধান ছিল বিস্তর। প্রথম দিকে পরিস্থিতি মোটামুটি ভালোই ছিল। কল্যাণী দেবীকে সকলেই শ্রদ্ধা করত এবং মা বলে সম্বোধন করত। তবে সময়ের সাথে সাথে আচরণের ধরন পাল্টাতে লাগল। একদম শুরুতে মা নিজের ঘরে বসেই সকালের চা পেতেন। পরে তাকে নির্দেশ দেওয়া হলো যে নিজের চা যেন তিনি নিজেই বানিয়ে নেন। আরও কয়েক মাস অতিক্রান্ত হবার পর পাকশালে রীতিমতো তালা পড়তে শুরু করল। একদিন সকাল ৮টা নাগাদ বাড়িতে পরোটা তৈরি হচ্ছিল। সুস্বাদু মাখনের গন্ধে গোটা বাড়ি মম করছিল। খাবার জায়গায় বসে প্রকাশ, রূপা এবং তাদের ছেলেমেয়েরা গরম গরম প্রাতরাশ সারছিল। কল্যাণী দেবী নিজের ছোট্ট কক্ষটিতে বসেছিলেন। আগের দিন রাতে তার ভাগ্যে জুটছিল সামান্যই। তিনি সন্তর্পণে দরজা খুলে হাতের লাঠিতে ভর করে রান্নাঘরের দিকে অগ্রসর হলেন। ঠিক যেই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করতে যাবেন, রূপা সামনে এসে পথ আগলে দাঁড়াল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কোথায় চললেন? কল্যাণী দেবী অত্যন্ত মৃদু স্বরে উত্তর দিলেন, বৌমা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে দুটো রুটি দে। রূপা বিরক্তি প্রকাশ করে বলল, রুটি কি এমনি এমনি আসে? বাজারের যা আগুন দাম, আপনার তো সারাক্ষণই কিছু না কিছু চাই। এই কথা শুনিয়ে সে ভেতরে গেল এবং একটি থালায় দুটি বাসি শুকনো রুটি এনে তার হাতে ধরিয়ে দিল। সাথে দিল একটু দুধ ছাড়া লাল চা। বলল, এইটুকুই যথেষ্ট। কল্যাণী দেবী কোনো প্রতিবাদ করলেন না। তিনি বুঝতেন যে কথা বাড়ালে অপমানের মাত্রাই শুধু বাড়বে। তিনি নিজের ঘরে ফিরে এলেন। বাইরে তখন ছোটরা পিৎজা আর বার্গার খাওয়ার গল্পে মেতেছে, আর ঘরের ভেতর এক অভুক্ত মা শুকনো রুটি জলে ভিজিয়ে গলাধ্যকরণ করছেন। বহু বছর যাবৎ কল্যাণী দেবী ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসক তাকে সঠিক সময় ওষুধ সেবনের কড়া পরামর্শ দিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি বড় ছেলে প্রকাশকে বললেন, বাবা, আমার ওষুধের পাতা শেষ হয়ে গেছে, চোখের দৃষ্টিও ঝাপসা লাগছে, আমাকে একটু ওষুধ এনে দে না। প্রকাশ অত্যন্ত বিরক্তি আর ক্লান্তির সুরে জবাব দিল, মা, চলতি মাসে এমনিতেই অনেক খরচাপাতি আছে, বাচ্চাদের স্কুলের বেতন মেটাতে হবে, এখন একদমই হাতে টাকা নেই, তুমি বরং কোনো ঘরোয়া টোটকা কাজে লাগাও। মা মিনতি করে বললেন, কিন্তু বাবা। তাকে থামিয়ে দিয়ে প্রকাশ বলে উঠল, থাক মা, আমি এখন আর বাড়তি পয়সা খরচ করতে পারবো না। এই বলে সে নিজের কামরায় চলে গেল। কল্যাণী দেবী সেই জায়গাতেই পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন কনকনে শীতের মাস ডিসেম্বর। একদিন ভোর ৫টার সময় যখন বাড়ির সবাই উষ্ণ লেপের নিচে আরামে ঘুমাচ্ছে, তখন কল্যাণী দেবী কনকনে ঠান্ডা জলে বসে এঁটো বাসন পরিষ্কার করছিলেন। শীতে তার হাতের আঙুলগুলো একেবারে অবশ হয়ে আসছিল। অস্থিসন্ধির তীব্র যন্ত্রণায় তার মুখমণ্ডল কুঁচকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নেহা বারান্দায় এসে দাঁড়াল। তার এক হাতে ছিল ধোঁয়া ওঠা গরম চায়ের পেয়ালা। সে নির্দেশ দিল, মা, বাসনগুলো একটু ঘষে মেজে ধোবেন, গতকাল সেগুলোতে তেল তেলে ভাব থেকে গিয়েছিল। আর হ্যাঁ, এরপর জামাকাপড়গুলোও ধুয়ে দেবেন, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। বৌমা, যদি আপনার হাত না চলে তবে খাওয়ারও দরকার নেই। এইটুকু বলে সে ঘরের ভেতর চলে গেল। এভাবেই দিন কাটতে লাগল। বাড়ি থেকে বয়োজ্যেষ্ঠের সম্মান পুরোপুরি বিলুপ্ত হল। একদিন দুই জায়ের মাঝে সংসারের খরচাপাতি নিয়ে তুমুল বিবাদ বাঁধল। ঝগড়া এত দূর গড়াল যে প্রকাশ ও সুমন মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিল,
মা 15 দিন একতলায় থাকবেন আর 15 দিন দোতলায়। যার ভাগে মা থাকবেন তার খাওয়া দাওয়ার খরচ তিনিই বহন করবেন। কল্যাণী দেবী অত্যন্ত কম্পিত কণ্ঠে প্রশ্ন করলেন, আমি কি কোনো জড়বস্তু যে তোরা আমাকে এভাবে ভাগবাটোয়ারা করছিস? কিন্তু কেউই তার আর্তনাদে কান দিল না। এখন প্রতি 15 দিন অন্তর তার বিছানাপত্র সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে ওপর নিচ করা হতো। কোনো মাস যদি 31 দিনে হতো, তবে ওই অতিরিক্ত একটি দিন কে মায়ের দায়িত্ব নেবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল তর্কাতর্কি চলত। বহুবার তিনি সেই বাড়তি দিনটি ওই সিঁড়ির ধাপে বসেই পার করে দিয়েছেন। এক রাতের কথা, তখন তার শরীরে প্রচণ্ড জ্বর, তা সত্ত্বেও তাকে মেঝে মোছার নির্দেশ দেওয়া হয়েছিল। জ্বরের ঘরে ও শারীরের দুর্বলতার কারণে তিনি টাল সামলাতে না পেরে পড়ে যান। তার মাথা ফেটে যায় এবং সেখান থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু নেহা কোনো ডাক্তার ডাকার প্রয়োজন মনে করল না, তার বরং মেঝেতে পাতা দামি কার্পেটটির জন্যই বেশি দুশ্চিন্তা হচ্ছিল। সে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বারান্দার এক কোণে ফেলে রাখল। সেই কনকনে ঠান্ডা হাওয়ায় মেঝেতে শুয়ে কল্যাণী দেবী জীবনে প্রথমবার গভীরভাবে অনুভব করলেন যে তিনি এই সংসারে আর কারো মা নন, নিছকই এক আপদ। এর কয়েকদিন পর এক সন্ধ্যায় তিনি ছাদে শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়েছিলেন। সেখানে প্রকাশ ও সুমন ধূমপান করতে করতে নিজেদের মধ্যে আলোচনা করছিল। প্রকাশ বলছিল, আর তো সহ্য করা যাচ্ছে না, চল এই বাড়িটা বিক্রি করে দিই, অন্তত 2 কোটি টাকা তো হাতে আসবেই। মাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে এলেই ল্যাঠা চুকে যায়। সুমন হেসে উত্তর দিল, একদম ঠিক বলেছিস, ওরা আবার বিনা পয়সাতেই রেখে দেবে, সেখানে আমাদের আর কোনো খরচও করতে হবে না। সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে থাকা কল্যাণী দেবীর হাত থেকে সব কাপড় নিচে পড়ে গেল। তার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম হল। যে সন্তানদের সুখের জন্য তিনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, আজ তারাই তাকে নিয়ে দর কষাকষি করছে। সেই রাতেই তিনি নিজের অতি পুরনো সিন্দুক ঘেটে একটি লাল রঙের ফাইল বের করে আনলেন, যার মধ্যে বাড়ির সমস্ত আসল কাগজপত্র গচ্ছিত ছিল। তার স্বামী অন্তিম শয্যায় তাকে বলে গিয়েছিলেন, নিতান্তই খুব প্রয়োজন না পড়লে এই কাগজগুলো কাউকে দেখিও না। কল্যাণী দেবী নিজের চোখের জল মুছে অত্যন্ত ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, এখন সেই প্রয়োজন এসে উপস্থিত হয়েছে। এই কথাগুলো তিনি খুব আস্তে বললেও তার অন্তরাত্মায় এক বিশাল পরিবর্তন ঘটে গিয়েছিল। বছরের পর বছর ধরে নীরবে অপমান সহ্য করে আসা সেই জন্মদাত্রী সেদিন রাতে প্রথমবারের মতো অদ্ভুত রকম শান্ত ছিলেন। ঘরের মিটমিট করে জ্বলা বাল্বের ম্লান আলোতে তিনি সেই লাল ফাইলটি খুললেন। তার ভেতরে সযত্নে রাখা ছিল পরিষ্কার কাগজপত্র, আসল দলিল, হুইল এবং এমন সব নথিপত্র যেখানে তার স্বামীর স্বাক্ষর জলজল করছিল। সেই দলিলগুলোতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে সল্ট লেক এলাকায় অবস্থিত এই সম্পূর্ণ বাড়িটির একক অধিকারিণী শুধুমাত্র কল্যাণী দেবী। পরদিন সকালে বাড়িতে স্বাভাবিক ব্যস্ততা বিরাজ করছিল, তবে কল্যাণী দেবীর মনে একটি কঠোর সিদ্ধান্ত ততক্ষণে পাকাপাকিভাবে দানা বেঁধে গেছে। অন্যদিকে প্রকাশ ও সুমন পরের দিনই একজন প্রপার্টি ডিলারের সাথে দেখা করার তোড়জোড় করছিল। তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে বাড়িটির মালিকানা তাদের নামেই রয়েছে। তারা জীবনেও আসল নথিপত্রগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেনি। দুপুরবেলা রাজীব তালুকদার নামে এক প্রপার্টি ডিলার তাদের বাড়িতে এসে উপস্থিত হল। পরিপাটি স্যুট পরিহিত রাজীব হাতে একটি ফাইল নিয়ে বসার ঘরে আসন গ্রহণ করল। রূপা ও নেহা যত্ন সহকারে চা নাস্তা পরিবেশন করল। প্রকাশ দম্ভের সাথে বলল, রাজীববাবু, জায়গার অবস্থান কিন্তু খুব চমৎকার, 2 কোটির 1 পয়সাও নিচে কথা বলবেন না। রাজীব পুরো বাড়িটি ঘুরে দেখে বলল, কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে তবে এই চুক্তি আপনারা চূড়ান্ত বলেই ধরে নিন। সুমন পুরনো একটা ফাইল এনে তার সামনে মেলে ধরল, কিন্তু সেগুলোতে ছিল কেবল বিদ্যুতের বিল আর পুরসভার ট্যাক্স মেটানোর রসিদ। রাজীব জানালো, যেদিন রেজিস্ট্রি হবে সেদিন কিন্তু আসল মালিকের সই অবশ্যই লাগবে। প্রকাশ হেসে উত্তর দিল, আরে সেসব ঠিক হয়ে যাবে। কল্যাণী দেবী নিজের ঘর থেকে এই সমস্ত কথোপকথন নিখুঁতভাবে শুনছিলেন। সেই রাতে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখলেন। পরদিন খুব সকালে তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরোলেন। কাছাকাছি একটি ব্যাংকে গিয়ে নিজের পুরনো লকার সম্পর্কে প্রয়োজনীয় খোঁজ খবর নিলেন। এরপর তিনি সোজা গিয়ে পৌঁছলেন এক আইনজীবীর দপ্তরে। সেই উকিলের নাম সমীর বসু। তিনি তার টেবিলের ওপর সেই লাল ফাইলটি রাখলেন, বললেন, বাবা, এই কাগজগুলো একটু মন দিয়ে পড়ো। কাগজপত্র পড়ে সমীর অত্যন্ত গম্ভীর স্বরে জানানো, মাতাজি, এই বাড়িটির সম্পূর্ণ আইনি অধিকার শুধুই আপনার। আপনার অনুমতি ব্যতীত পৃথিবীর কেউ এটি বিক্রি করতে পারবে না।
কল্যাণী দেবী শান্ত ও স্থির কণ্ঠে প্রশ্ন করলেন, যদি আমি নিজে থেকে এটি বিক্রি করতে চাই? সমীর বলল, তাহলে আপনি আপনার পূর্ণ আইনি অধিকার প্রয়োগ করে তা বিক্রি করতে পারেন। তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকলেন, তারপর বললেন, আমাকে একটি ট্রাস্টের কর্মকর্তাদের সাথে দেখা করতে হবে। সমীর অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? কল্যাণী দেবীর চোখ ছলছল করে উঠলেও তার কণ্ঠস্বর ছিল পাথরের মতো শক্ত। তিনি বললেন, আমি চাই এই বাড়িটি অনাথ শিশুদের আশ্রয়ের জন্য দান করে যেতে। যেসব শিশুর মা নেই, অন্তত তারা যেন এখানে মাথা গোজার একটা ঠাঁই পায়। সমীর কয়েক মুহূর্ত অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, তারপর সশ্রদ্ধ চিত্তে মাথা নিচু করে বলল, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে বাড়িতে প্রকাশ আর সুমন বাড়ি বিক্রির চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। 2 কোটি টাকাতেই রফা হয়েছে, এমনকি 5 লাখ টাকা অগ্রিম নেওয়ার বিষয়টিতেও সম্মতি মিলেছে। 2 ভাই আনন্দে আত্মহারা। রূপা এবং নেহা তো যেমন স্বপ্নের জগতে ভাসছিল। নতুন বিলাসবহুল ফ্ল্যাট, চকচকে গাড়ি, এক সম্পূর্ণ নতুন লাইফস্টাইল। 3 দিন পর দলিল রেজিস্ট্রির দিনক্ষণ চূড়ান্ত হল। নির্দিষ্ট দিনে রাজীব এবং উকিল বাড়িতে এলেন। টেবিলে মিষ্টির বাক্স রাখা হলো। 5 লাখ টাকার একটি অগ্রিম চেক তুলে দেওয়া হলো প্রকাশের হাতে। উকিল সমীর বসুও সেখানে উপস্থিত ছিলেন। তবে এবার কল্যাণী দেবীর ডাকে পরিবারের সবাই ওই বসার ঘরেই উপস্থিত ছিল। রাজীব বলল, এবার আসল মালিকের সই করার পালা। প্রকাশ আনন্দে কলমটি হাতে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি গম্ভীর আওয়াজ ভেসে এলো, দাঁড়াও। সবাই চমকে পেছনে তাকালো। দেখল সিঁড়ি দিয়ে নেমে আসছেন কল্যাণী দেবী। আজ তার পরনে একটি হালকা হলুদ রঙের শাড়ি এবং হাতে ধরা সেই বহু প্রতীক্ষিত লাল ফাইলটি। প্রকাশ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, মা, আপনি এখানে কেন? আপনি ভেতরে যান। কিন্তু কল্যাণী দেবী সোজা সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি ফাইলটি খুলে সমস্ত আসল কাগজপত্র সবার সামনে মেলে ধরলেন। বললেন, আগে এই কাগজগুলো পড়ে দেখো। সমীর বসু দলিলগুলো হাতে তুলে নিলেন। তিনি প্রপার্টি ডিলার রাজীবের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বললেন, এই সম্পূর্ণ সম্পত্তির একমাত্র এবং একচ্ছত্র মালকিন হলেন কল্যাণী দেবী। সারা ঘরে মুহূর্তের মধ্যে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। সুমন বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, এর মানে কি? সমীর পরিষ্কারভাবে বুঝিয়ে দিল, উনার স্বামী এই গোটা বাড়িটি শুধুমাত্র ওনার নামেই কিনেছিলেন। এই সম্পত্তিতে তার ছেলেদের বিন্দুমাত্র কোনো অধিকার নেই। এই কথা শোনামাত্রই রূপার হাত থেকে মিষ্টির থালাটি সশব্দে মাটিতে পড়ে গেল। নেহার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। প্রকাশ ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করল। সে অস্ফুট স্বরে বলল, মা, এসবের মানে কি? কল্যাণী দেবী তীক্ষ্ণ ও সোজাসাপটা জবাব দিলেন, এটাই চরম সত্য। কিছুক্ষণ পুরো ঘর একেবারে নিস্তব্ধ হয়ে রইল। এরপর প্রকাশ তড়িঘড়ি করে মায়ের কাছে ছুটে এসে তার পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা তো তোমার সাথে শুধু একটু মজা করছিলাম। সুমনও তার পেছনে ছুটে এলো। বলল, মা, আমরা আপনাকে কখনো কোথাও পাঠাবো না। কল্যাণী দেবী হাত তুলে তাদের থামার ইঙ্গিত দিলেন। বললেন, মজা তো তখন বলা যায় যখন তাতে অপরপক্ষের কোনো আঘাত না লাগে। তোমরা তো আমাকে একটা বোঝা ভেবে বসেছিলে। আমি জীবিত থাকতে থাকতেই আমার মাথা গোজার ঠাইটার সওদা করে ফেললে। তার গলার স্বর খুব একটা চড়া ছিল না, কিন্তু উচ্চারিত প্রতিটি শব্দ ছিল তীরের মতো তীক্ষ্ণ। তিনি রাজীবের দিকে ঘুরে তাকালেন। বললেন, আমি এই বাড়িটি বিক্রি করছি ঠিকই, তবে সেই টাকা আমি আমার এই ছেলেদের হাতে তুলে দেব না। প্রকাশ আঁতকে উঠল। মানে কি? সমীর বসু এবার তার কাছে থাকা দ্বিতীয় ফাইলটি খুলল। জানালো, কল্যাণী দেবী এই সম্পূর্ণ সম্পত্তিটি একটি রেজিস্টার্ড ট্রাস্টের হাতে তুলে দেওয়ার আইনি সিদ্ধান্ত নিয়েছেন। এই বাড়ি বিক্রির সম্পূর্ণ অর্থ দিয়ে এখানে একটি বড় অনাথ আশ্রম গড়ে তোলা হবে। না! সুমন আর্তনাদ করে উঠল। কল্যাণী দেবী দৃঢ় ও অটল কণ্ঠে বললেন, তার চোখ আর কোনো ভয়ের লেশমাত্র ছিল না। তিনি বললেন, যে মাকে তার নিজের ঔরসজাত সন্তানেরাই বিক্রি করে দেওয়ার চক্রান্ত করতে পারে, সেই মা এবার থেকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে। সেই ঘরে উপস্থিত প্রতিটি মানুষ এতক্ষণে বুঝে গিয়েছিল যে আজকের এই সিদ্ধান্ত আর কোনোভাবেই পরিবর্তন হবার নয়। কল্যাণী দেবী অত্যন্ত ধীর স্বরে বললেন, আর একটা কথা আছে। সবার দৃষ্টি আবার তার দিকে নিবদ্ধ হল। এই বাড়িটি এখন সম্পূর্ণ আমার অধীনে, আর এখানে কারা বসবাস করবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেব।
কল্যাণী দেবীর এই কথাগুলো শোনার পর ঘরের ভেতর এমন পিনপতন নিস্তব্ধতা বিরাজ করতে লাগল, যেন কেউ হঠাৎ করে সময়ের কাঁটাকে থামিয়ে দিয়েছে। প্রকাশ এবং সুমন অসহায়ের মতো একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। তারা আজ জীবনে প্রথমবার বুঝতে পারল যে মাকে তারা অত্যন্ত দুর্বল আর অসহায় মনে করত, সেই মাই আজ সবথেকে শক্তিশালী হয়ে তাদের সামনে দণ্ডায়মান। প্রকাশ নিজেকে সামলে নেওয়ার মরিয়া চেষ্টা করে বলল, মা, দয়া করে রাগের মাথায় এরকম কোনো চরম সিদ্ধান্ত নেবেন না, লোকে শুনলে কি বলবে? কল্যাণী দেবী অত্যন্ত শান্ত স্বরে প্রত্যুত্তর দিলেন, যখন তোমরা আমাকে ওই কনকনে ঠান্ডায় সিঁড়ির ধাপে বসিয়ে রাখতে, তখন মানুষের কথার কথা তোমাদের মাথায় আসেনি? সুমন মিনতি ভলা গলায় বলল, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে মা। ভুল মানুষের জীবনে একবারই হয়, কল্যাণী দেবী বললেন, কিন্তু তোমরা তো সেই ভুলটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছিলে। রূপা আর নেহা এবার জোর করে কান্নাকাটির নাটক শুরু করল। রূপা বলল, মা, আমরা তো আপনাকে নিজের মায়ের মতোই ভক্তি করি। কল্যাণী দেবী সোজা সাপটা পাল্টা প্রশ্ন ছড়ে দিলেন, যখন আমার গায়ে প্রবল জ্বর ছিল আর আমি টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়েছিলাম, তখন সেই মা ভক্তি কোথায় লুকিয়েছিল? এই প্রশ্নে উত্তর দেওয়ার মতো ভাষা কারো মুখে ছিল না। সমীর বসু পরিস্থিতি সকলের কাছে পরিষ্কার করে দিল। বাড়ি হস্তান্তরের আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ট্রাস্টের লোকজন আর ঠিক 1 ঘন্টার মধ্যেই এখানে এসে পৌঁছাবে। সমস্ত কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত। প্রকাশ ভয়ে ঘামতে ঘামতে বলল, মা, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? কল্যাণী দেবী জীবনে প্রথমবারের মতো অত্যন্ত কঠোর আর নির্মম স্বর ব্যবহার করলেন। ঠিক যেমনটা তোমরা আমার ভবিষ্যতের জন্য ভেবে রেখেছিলে, এখন নিজেদের জন্য ঠিক তেমনটাই ভেবে নাও। সুমন বুঝতে পারল যে মা সেদিন ছাদে তাদের সমস্ত চক্রান্তের কথা শুনে ফেলেছিলেন। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। কল্যাণী দেবী দেয়াল ঘড়ির দিকে তাকালেন। তোমাদের হাতে আর মাত্র 1 ঘন্টা সময় বরাদ্দ আছে। নিজেদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, কারণ এর পরেই এই বাড়ি তোমাদের খালি করে দিয়ে যেতে হবে। মা, প্রকাশ প্রায় চিৎকার করে কেঁদে উঠল, এটা আমাদের প্রতি ঘোর অন্যায়। অন্যায় তো সেদিন হয়েছিল যেদিন তোমরা আমাকে 15 দিন করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছিলে। তিনি গলার স্বর বিন্দুমাত্র না বাড়িয়েই বললেন। রূপা কাঁদতে কাঁদতে বলল, আমরা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় গিয়ে উঠব? কল্যাণী দেবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেভাবে তোমরা খুব সহজেই ভেবে নিয়েছিলে যে আমি একটা অনাথ আশ্রমে গিয়ে মানিয়ে নিতে পারবো, ঠিক সেইভাবেই তোমরাও নিজেদের থাকার জন্য কোনো একটা জায়গা খুঁজে নেবে। পুরো ঘরে এখন কেবল ঘড়ির টিকটিক শব্দই শোনা যাচ্ছিল। আইনজীবী সমীল আগে থেকেই পুলিশ প্রশাসনকে খবর দিয়ে রেখেছিল, যাতে শেষ মুহূর্তে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রকাশ এবং সুমন দিশে হারার মতো ওপর নিচ ছুটোছুটি করতে লাগল। জামাকাপড়, দরকারি নথিপত্র আর হাতের কাছে পাওয়া কিছু জিনিসপত্র তারা খুব দ্রুত ব্যাগের ভেতর ভরতে শুরু করল। রূপা আর নেহার চেহারায় ফুটে থাকা সেই দম্ভ আর অহংকার কর্পূরের মতো উবে গিয়েছিল। কল্যাণী দেবী বসার ঘরে সেই চেয়ারটিতে স্থির হয়ে বসে রইলেন। তিনি আর কারো সাথে কোনো রকম বাক্য ব্যয় বা তর্ক করছিলেন না। তার মুখের রেখায় এক অদ্ভুত কঠোর প্রশান্তি বিরাজ করছিল। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। বাড়ির বাইরে পুলিশের একটি গাড়ি এসে থামল। ভেতর থেকে 2 জন পুলিশ আধিকারিক প্রবেশ করলেন। মাতাজি, এরাই কি সেই লোক? একজন আধিকারিক জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কল্যাণী দেবী সংক্ষেপে উত্তর দিলেন। পুলিশ আধিকারিকরা প্রকাশ আর সুমনকে উদ্দেশ্য করে বললেন, দয়া করে আপনারা এবার বাইরে চলুন, আমরা নিজেরাই চলে যাচ্ছি। প্রকাশ উত্তর দিল, কিন্তু তার গলার স্বরে আর আগের মতো সেই দম্ভ বা অহংকার অবশিষ্ট ছিল না। মালপত্র সব একে একে বাইরে নিয়ে যাওয়া হলো। আশেপাশের প্রতিবেশীরা কৌতূহলবশত জড়ো হয়ে গেল। সবার মধ্যে ফিসফিসানি আলোচনা শুরু হলো। সুমন যাওয়ার আগে শেষবারের মতো ঘুরে মায়ের দিকে তাকালো। বলল, মা, এখনো সময় আছে, একবার ভেবে দেখুন। কল্যাণী দেবী বাইরের দরজার দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। বললেন, আমি যা ভাবার তা ভেবেই ফেলেছি। ভারী লোহার সদর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য গোটা বাড়িটায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এরপর কল্যাণী দেবী একটি গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। সমীর জানালো, মাতাজি, ট্রাস্টের সদস্যরা রাস্তা দিয়ে আসছেন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। প্রায় আধ ঘন্টা পর একটি বড় মিনি বাস বাড়ির ভেতরে প্রবেশ করল। বাসটির গায়ে বড় বড় অক্ষরে লেখা ছিল শিশু বিকাশ আশ্রয় ট্রাস্ট। বাসটির ভেতর থেকে ছোট ছোট একদল বাচ্চা হুড়মুড়িয়ে নিচে নামল। কারোর হাতে ছিল পুরনো ছেঁড়া ব্যাগ, আবার কারোর পায়ে জুতাই ছিল না, কিন্তু তাদের সবার চোখে মুখে এক অদ্ভুত কৌতূহল খেলা করছিল। ট্রাস্টের পরিচালিকা নন্দিতা আয় এগিয়ে এলেন। নমস্কার মাতাজি, তিনি অভিবাদন জানালেন। কল্যাণী দেবী মাথা নেড়ে বললেন, আপনাদের স্বাগত। বাচ্চারা বাড়ির বিরাট উঠোনটা এদিক ওদিক ঘুরে দেখতে লাগল। কেউ বাগানের গাছ ছুঁয়ে দেখল, কেউ বড় সিঁড়িটার দিকে আনন্দে ছুটে গেল। যে বাড়িটি কিছুক্ষণ আগেও তীব্র মানসিক চাপ আর অশান্তিতে পরিপূর্ণ ছিল, তা এখন এই নিষ্পাপ শিশুদের কলকালিতে প্রাণবন্ত হয়ে উঠতে লাগল।
নন্দিতা রায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজ থেকে এই সুন্দর জায়গাটি হবে এই বাচ্চাদের আপন ঠিকানা। কল্যাণী দেবী খুব ধীর গলায় বললেন, আর আমি নিজে এদের সকলের দেখাশোনা করব। ঠিক সেই মুহূর্তেই একটি ছোট্ট মিষ্টি মেয়ে তার কাছে ছুটে এলো। জিজ্ঞেস করল, ঠাকুমা, আমরা কি এখন থেকে এখানেই থাকব? কল্যাণী দেবী পরম স্নেহে তার মাথায় হাত রাখলেন। হ্যাঁ রে দাদু ভাই, এখানেই থাকবেই। মেয়েটি খুশিতে খিলখিল করে হেসে উঠল। বাড়ির ভেতরের পরিবেশটা যেন জাদুমন্ত্রে বদলে গিয়েছিল। ঘরের দেয়ালগুলো এখন আর গুমোট নীরবতায় নয়, বরং শিশুদের প্রাণখোলা হাসিতে ভরে উঠছিল। সমীর বসু হস্তান্তরের শেষ কাগজগুলোতে কল্যাণী দেবীর সই করিয়ে নিল। বাড়ি বিক্রির সমস্ত টাকা সরাসরি ওই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসতেই প্রকাশ, সুমন এবং তাদের স্ত্রীরা পথে পথে নিজেদের মাথা গোজার নতুন ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে কল্যাণী দেবী বিশাল উঠোনে বসে বাচ্চাদের ছোটাছুটি করে খেলা দেখছিলেন। তার মনের গভীরে জমা কষ্টটা যে পুরোপুরি মুছে গিয়েছিল তা নয়, কিন্তু সেই কষ্টটা এখন আর তার কাছে কোনো ভারী বোঝা ছিল না। তা একটি মজবুত এবং সঠিক সিদ্ধান্তে রূপান্তরিত হয়েছিল। রাতের বেলা যখন ওই ছোট ছোট অনাথ বাচ্চারা নিজেদের নতুন বিছানায় শুতে গেল, তখন বাড়িটিতে যেন প্রথমবারের মতো এক স্বর্গীয় শান্তি বিরাজ করছিল। কল্যাণী দেবী খোলা আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত মৃদু স্বরে উচ্চারণ করলেন, আজ আমার সংসার সত্যিই কানায় কানায় পূর্ণ হল। কল্যাণী দেবী যেদিন রাতে এই তাৎপর্যপূর্ণ কথাটি বলেছিলেন, সেদিন তার চেহারায় জীবনের প্রথম সত্যিকারের প্রশান্তি ফুটে উঠেছিল। যে বাড়িটির আনাচে কানাচে কয়েক মাস ধরে শুধু খোঁটা দেওয়া, ঝগড়াঝাঁটি আর অপমানের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হতো, সেখানে এখন শুধু বাচ্চাদের মিষ্টি হাসি আর নিষ্পাপ কথাবার্তার মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। বাড়ির দেয়ালগুলো আগের মতোই ছিল, ছাদটাও একই ছিল, উঠোনটাও বিন্দুমাত্র বদলায়নি, কিন্তু বাড়ির ভেতরের বাতাস পুরোপুরি পাল্টে গিয়েছিল। আগে যে পরিবেশে শুধু ভয় আর তীব্র মানসিক চাপ ভেসে বেড়াত, এখন সেখানে রাজত্ব করছিল পরম আপনত্ব। সকালের প্রথম সূর্যরশ্মির সাথে সাথেই ব্যানার্জি নিবাসে এক অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছিল। বড় উঠোনে বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে কেউ উঠোন ঝাড়ু দিচ্ছিল, কেউ বাগানের গাছে জল দিচ্ছিল, আবার কেউ অপেক্ষাকৃত ছোট বাচ্চাদের হাত ধরে সাবধানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শেখাচ্ছিল। নন্দিতা রায় সকলকেই ভালোভাবে বুঝিয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন, এই বাড়ি এখন তোমাদের সবার, একে তোমাদের সবাই মিলেমিশে সামলাতে হবে। এখানে কে ছোট আর কে বড় এমন কোনো ভেদাভেদ নেই, তোমরা সবাই মিলে এখন একটা বড় পরিবার। বাচ্চারাও তার এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করছিল। কল্যাণী দেবী বারান্দায় আরামদায়ক চেয়ারে বসে তাদের এই সমস্ত কার্যকলাপ দেখছিলেন। তার ঠিক সামনেই সেই বড় সিঁড়িগুলো ছিল, যেখানে একসময় তিনি শীতের রাতে একা বসে শীতে কাঁপতেন। আজ সেই একই সিঁড়িগুলোতে বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে দৌড়চ্ছিল। একটি ছোট ছেলে পা পিছলে পড়ে যেতে নিলেই তার পাশের জন সাথে সাথেই তার হাত শক্ত করে ধরে ফেলল। এই অপূর্ব দৃশ্য দেখে কল্যাণী দেবীর ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল। বাড়ির রান্নাঘরে আজ প্রথমবারের মতো কোনো তালা ঝোলানো ছিল না। উনুনে বিশাল বড় এক হাঁড়িতে সুস্বাদু খিচুড়ি রান্না হচ্ছিল। একদিকে তরতরি ফুটছিল, অন্যদিকে দুধ জাল দেওয়া হচ্ছিল। একটি বাচ্চা দৌড়ে দৌড়ে এসে খবর দিল, ঠাকুমা, আজ নাকি মিষ্টিও রান্না হবে। কল্যাণী দেবী অত্যন্ত আদরমাখা গলায় জিজ্ঞেস করলেন, কেন রে, আজ হঠাৎ কিসের এত আনন্দ? বাচ্চাটি খুশিতে ডগমগ হয়ে বলল, আজ যে আমরা সবাই এই বাড়িতে প্রথমবার একসাথে খেতে বসেছি। কল্যাণী দেবী মুচকি হাসলেন, বললেন, হ্যাঁ, আজ গুড়ের সুস্বাদু হালুয়া তৈরি হবে। বাচ্চাদের চোখগুলো খুশিতে চকচক করে উঠল। তাদের কাছে ওই হালুয়া তো শুধুই একটা মিষ্টি জাতীয় খাবার ছিল না, সেটা ছিল এক পরম ভালোবাসার স্পর্শ। দুপুর গড়িয়ে যেতে না যেতেই পুরো এলাকায় এই খবর রটে গেল যে ব্যানার্জি নিবাস এখন একটি বড় অনাথ আশ্রম হয়ে গেছে। খবর পেয়ে অনেক প্রতিবেশী স্বতঃস্ফূর্তভাবে মিষ্টি, তাজা ফল আর নতুন জামাকাপড় নিয়ে আসতে শুরু করলেন। কেউ এক বস্তা চাল দিয়ে গেলেন, কেউ বা বাচ্চাদের জন্য কিছু গল্পের বই রেখে গেলেন। পাড়ার একজন প্রবীণ প্রতিবেশী এসে বললেন, মাতাজি, আপনি যে মহৎ কাজ করেছেন তা সাধারণ মানুষের সাধ্যের অতীত। কল্যাণী দেবী অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি এমন কোনো নতুন কাজ করিনি, শুধু সঠিক সময়ে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি মাত্র। অন্যদিকে প্রকাশ আর সুমনের জীবনের পরিস্থিতি পুরোপুরি উল্টে গিয়েছিল। যে কারি কারি টাকার ঝিলিক তাদের চোখকে অন্ধ করে দিয়েছিল, তা এখন পুরোপুরি উধাও। একটি ছোট্ট ভাড়াবাড়ি খুঁজে পেতেও তাদের নাভিশ্বাস উঠছিল। আত্মীয় স্বজনরা তাদের এই কীর্তির কথা জেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত।
যেসব বন্ধুবান্ধবদের সামনে তারা বুক ফুলিয়ে অহংকার করে বেড়াত, এখন লজ্জায় তাদের থেকেই মুখ লুকিয়ে ঘুরত। একদিন প্রকাশ অনেক সাহস সঞ্চয় করে তাদের ওই পুরনো বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াল। সে গেটের কড়া নাড়ল। দারোয়ান তাকে আটকে দিয়ে জিজ্ঞেস করল, আপনি কার সাথে দেখা করবেন? প্রকাশ অত্যন্ত নিচু স্বরে বলল, মায়ের সাথে। এই খবর বাড়ির ভেতরে গেল। কল্যাণী দেবী কিছুক্ষণ নীরব থেকে চিন্তা করলেন, তারপর বললেন, ওকে ভেতরে আসতে দাও, তবে সে যেন একাই আসে। প্রকাশ ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। বড় উঠোনটাতে তখন বাচ্চাদের হাসির শব্দ গম গম করছিল। সে চারপাশে নজর বোলালো। যে ইমারতটিকে সে নিজের পৈতৃক সম্পত্তি বলে অহংকার করত, সেটা আজ সত্যিই একটা পবিত্র বাড়ির মতো দেখাচ্ছিল। মা লজ্জায় এবং অনুশোচনায় তার গলা ধরে এলো। কল্যাণী দেবী কোনো ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলেন, এখানে কি মনে করে এসেছিস? ক্ষমা চাইতে, সে মাথা নিচু করে উত্তর দিল। ক্ষমা চাইলে কি হারিয়ে যাওয়া অতীত সময় আবার ফিরে আসবে? প্রকাশ একদম চুপ করে রইল। সে লজ্জায় মাথা নিচু করে নিল, বলল, আমি লোভে পড়ে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম মা। কল্যাণী দেবী একটি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, লোভ মানুষের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়। তুই তোর জন্মদাত্রী মাকে বোঝা ভেবেছিলি বলেই আজ তুই নিজেই সমাজের কাছে একটা বোঝা বলে মনে করছিস নিজেকে। অনুশোচনায় প্রকাশের চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। যদি তুই সত্যিই নিজেকে বদলাতে চাস, কল্যাণী দেবী বললেন, তবে এখানে এসে নিঃস্বার্থভাবে সেবা কর। এই অনাথ বাচ্চাদের জন্য নিজের হাতে কিছু কর। তবেই তুই বোঝার চেষ্টা করতে পারবি যে দায়িত্ব আসলে কাকে বলে। প্রকাশ সম্মতিসূচক মাথা নাড়ল। এর কয়েকদিন পার হলে সুমনও সেখানে এলো। সেও মায়ের মুখ থেকে ঠিক একই কথা শুনল। নিঃস্বার্থ সেবাই হল নিজেকে শুধরে নেওয়ার একমাত্র সঠিক পথ। এরপর থেকে ধীরে ধীরে ওই দুই ভাই মাঝে মধ্যেই এসে বাচ্চাদের জন্য নিজেদের টাকায় রেশন নিয়ে আসতে লাগল। প্রথম প্রথম তারা একেবারে চুপচাপ নিজেদের কাজ করত, লজ্জায় কারো সাথে চোখ মেলাতে এড়িয়ে চলত। কিন্তু সময়ের সাথে সাথে তারা এই সত্যটা উপলব্ধি করতে পারল যে হতভাগ্যা বাচ্চাদের জীবনে কিছুই ছিল না, তারাও কিভাবে হাসি মুখে জীবনযাপন করছে। বাড়িতে রোজ নিয়ম করে সকালে প্রার্থনা সঙ্গীত হতো। সব বাচ্চারা একসাথে মিলেমিশে পড়াশোনা করত। সন্ধেবেলা কল্যাণী দেবী তাদের জীবনের ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলো গল্পের ছলে বোঝাতেন। সর্বদা সত্য কথা বলবে, জীবনে কঠোর পরিশ্রম করবে এবং কখনো কারো মনে বিন্দুমাত্র আঘাত দেবে না। বাচ্চারা অত্যন্ত মনোযোগ দিয়ে তার এই উপদেশগুলো শুনত। একদিন সন্ধ্যায় সেই ছোট্ট মিষ্টি মেয়েটি তার কোলে মাথা রেখে বসেছিল। সে হঠাৎ জিজ্ঞেস করে বসল, আপনার নিজের বাচ্চারা কোথায় থাকে? কল্যাণী দেবী কিছু মুহূর্ত একদম চুপ করে রইলেন। তারপর স্নেহমাখা কণ্ঠে বললেন, আমার বাচ্চারা তো আমার কাছেই আছে। মেয়েটি খুব নিষ্পাপভাবে উত্তর দিল, তাহলে আমরা আপনাকে জীবনেও কখনো একা ছেড়ে যাব না। তার চোখ আনন্দে ভিজে উঠল। তবে এবার তার চোখে কোনো গ্লানি বা কষ্ট ছিল না, বরং ছিল এক গভীর আত্মতৃপ্তি। এভাবে সময় আপন গতিতে পেরিয়ে যেতে লাগল। ব্যানার্জি নিবাস এখন শিশু বিকাশ আশ্রয় নামেই মানুষের কাছে পরিচিত হতে শুরু করল। 50 জনেরও বেশি ছোট ছোট শিশু সেখানে সঠিক শিক্ষা, পুষ্টিকর খাবার এবং নিশ্চিন্ত নিরাপত্তা পাচ্ছিল। বাড়ির ভেতরের দেওয়ালগুলোতে ফুটে উঠেছিল নানা রঙের সুন্দর সুন্দর ছবি। প্রতিদিন সন্ধ্যায় উঠোনে চলত খেলাধুলার আসর। পাড়া প্রতিবেশীরা এখন ওই বাড়িটিকে অত্যন্ত সম্মানের চোখে দেখত। একদিন নন্দিতা রায় এসে বললেন, মাতাজি, আপনি আপনার জীবনের চরম কষ্টকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছেন। কল্যাণী দেবী মুচকি হেসে বললেন, যখন নিজের আপনজনদের কাছ থেকেই কোনো রকম অবলম্বন পাওয়া যায় না, তখন এই মানবতাই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় ভরসা। তার শরীর এখন আর আগের মতো খুব একটা শক্ত সামর্থ্য ছিল না, কিন্তু তার মনটা ছিল পালকের মতো হালকা। তিনি এটা খুব ভালো করেই জানতেন যে তার নেওয়া সিদ্ধান্তটি কঠিন হলেও সেটা একদম সঠিক ছিল। এক পড়ন্ত বিকেলে তিনি বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সামনের মূল গেটটি বন্ধ করা ছিল, কিন্তু এখন আর এই বন্ধ দরজা কাউকে আটকে রাখার উদ্দেশ্যে নয়, বরং ভেতরের এই স্বর্গীয় শান্তি বজায় রাখার জন্যই বন্ধ রাখা হয়েছিল। বাচ্চারা উঠোনে খেলতে খেলতে চিৎকার করে ডাকছিল, মা মা। এই ডাক কানে আসতেই কল্যাণী দেবী পরম শান্তিতে চোখ বন্ধ করলেন। এখন আর তার মনে কোনো সম্পত্তির কাগজপত্র বা কোনো পার্থিব সম্পর্কের ভয় ডর ছিল না। তিনি জীবনে যা কিছু হারিয়েছিলেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালোবাসা তিনি ফেরত পেয়ে গিয়েছিলেন। আর চরম সত্য এটাই যে বাড়িতে বড়দের প্রতি সম্মান এবং একে অপরের প্রতি ভালোবাসা থাকে, সেটাই হলো আসল বাড়ি।
বাকি সব কিছুই তো শুধুই ইট আর পাথরের কাঠামো মাত্র। বন্ধুরা, এই বাস্তব গল্পের অন্তর্নিহিত শিক্ষা একেবারে জলের মতো পরিষ্কার। বয়োজ্যেষ্ঠ বাবা মা কখনোই আমাদের জীবনের বোঝা নন, বরং তারাই হলেন আমাদের অস্তিত্বের মূল ভিত। যে পরিবারের অন্দরে বয়স্কদের যথাযথ সম্মান করা হয় না, সেখানে সুখ কখনো চিরস্থায়ী হতে পারে না। অর্থবিত্ত হয়তো কিছু সাময়িক সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু যারা ছোটবেলায় আমাদের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন, বৃদ্ধ বয়সে তাদের অবহেলা করা মানুষ জীবনে কখনোই প্রকৃত শান্তি লাভ করতে পারে না। এই কথাটা সর্বদা মনে রাখবেন। আজ আমরা আমাদের পিতামাতার সাথে যেমন আচরণ করব, ভবিষ্যৎকালে ঠিক সেই একই আচরণ আমাদের কাছেও সুদে মূলে ফিরে আসবে। তবে এখন আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখছি। যদি আপনারা কল্যাণী দেবীর পরিস্থিতিতে থাকতেন, তবে আপনারা ঠিক কী সিদ্ধান্ত নিতেন? আপনারা কি আপনাদের ছেলেদের ভুল ত্রুটি ক্ষমা করে দিতেন, নাকি নিজের আত্মসম্মান বজায় রাখাকেই বেছে নিতেন? আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে লিখে জানাবেন। কল্যাণী দেবীর নেওয়া পদক্ষেপ কি সঠিক ছিল নাকি ভুল? আপনাদের দেওয়া উত্তরই হবে এই কাহিনীর আসল রায়। আর যদি এই কাহিনীটি আপনাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে দিয়ে থাকে, তবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এটি সবার সাথে শেয়ার করবেন এবং কাহিনীর আসর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী নতুন কোনো গল্পে। ততদিনের জন্য সবাই নিজের যত্ন নেবেন।